দর্শক শুভেচ্ছা নেবেন, স্বাগতম আরেকবার। দর্শক, আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে সরকার যদি বেশি দিন ক্ষমতায় থাকে তাহলে জনগণ সেটা মেনে নেবে না। আপনারা জানেন যে সরকার ক্ষমতায় নেওয়ার কিছুদিন পরেই জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দ্রুত নির্বাচনের দাবি করেছেন এবং এর এক পর্যায়ে গিয়ে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয় বিএনপির প্রতিনিধি দলের। সেখানে বিএনপি যৌক্তিক সময়ের ভিতরে নির্বাচন করার দাবি জানিয়েছে এবং বলেছে সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় যতটুকু পারা যায় কম সময়ের মধ্যে করে একটি নির্বাচিত সরকারের কাছে যারাই ক্ষমতায় আসুক তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে প্রধান উপদেষ্টা আরও অনেক দলের সাথেও পরবর্তীতে তিনি সংলাপ করেছেন আওয়ামী লীগ বাদে। এখন আবার এই আলোচনাটা আসার মূল কারণটা হচ্ছে জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন, একটা পত্রিকায় একটা জরিপ তারা দেখিয়েছে, তারা বলছে যে 80% মানুষ নাকি বলছে যে যতদিন খুশি ততদিন প্রয়োজনে এই সরকার থাকবে, যতদিন প্রয়োজন ততদিন এই সরকার থাকবে। এখন আমাদেরকে নির্ধারণ করতে হবে সেই প্রয়োজনটা কতদিনের এবং আমরা কি করতে চাচ্ছি। এটার সাথে সন্দেহটা এবং অনির্বাচিত সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে প্রবণতা বা টেন্ডেন্সি সেটা যে গ্রো করছে মানুষের মধ্যে, তার মূল কারণটা হচ্ছে, আরেকটা কারণ হচ্ছে যে গতকালকেই আপনারা দেখেছেন যে ইফতেখারুজ্জামান তিনি একটি সংস্কার কমিশনের সাথে সংশ্লিষ্ট, তিনি বলছেন নতুন দল গঠন করতে হবে। কাদেরকে দিয়ে করবেন, কারা থাকবে, এটা অবশ্য তিনি পরিষ্কার করেননি। কারণ মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা আছে, ভয় আছে। সেই 111-এর মতো ডক্টর কুরেশিকে দিয়ে যেভাবে দল গঠন করা হচ্ছে, এখনও হয়তো বা তারা এরকম কোনো কিছু চেষ্টা করতে পারেন। তাছাড়া এখন এই দল গঠনের প্রয়োজনীয়তা বা আসলোই কেন এবং কাদেরকে দিয়ে করানোর কথা বাজারে প্রচলিত, সেই কোটা বিরোধী ছাত্র সমন্বয়কদেরকে দিয়ে। তারা কি বলছে? তারা বলছে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তো সেটা তো দেশের প্রধান বিরোধী দল বলছেই, তারা দুইবারের বেশি পরপর কারো প্রধানমন্ত্রিত্ব চায় না। বলা হচ্ছে ভারসাম্য রক্ষা করা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সাথে, সেটাও বিএনপি বলছে। বলা হচ্ছে আরো অনেকগুলা দাবি, যে দাবির সাথে দেখা যাচ্ছে এবং তারা আরেকটা উল্লেখযোগ্য দাবি করছেন, সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। বিএনপি যে রাষ্ট্র সংস্কারের যে 31 দফা ঘোষণা করেছিল, সেখানেও বিএনপি বলেছে যে তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে ভালো হয়, বা এই ধরনের একটা প্রস্তাব তারা দিয়েছে। তাহলে প্রশ্নটা হচ্ছে কেন একটা দল গঠনের প্রয়োজনীয়তা এখনই দেখা দিল? অবশ্য দল গণতান্ত্রিক পরিবেশে যে কারো অধিকার আছে দল গঠন করার, কিন্তু এই যে সরকারের ভিতরে থেকেই, সে সরকারের সাথে কাজ করেই যখন কেউ দল গঠনের প্রয়োজনীয়তার কথা বলেন, তখনই মানুষের মনের মধ্যে সন্দেহটা দেখা দেয় কেন তারা এই কথা বলছেন। তাহলে কি এই সরকারও ধীরে ধীরে তাদের স্বরূপ উন্মোচিত হওয়ার মতো, সেই 111-এর সরকারের মতো -2 ফর্মুলার কোনো পর্যায়ে তারা এরকম কোনো ভৌতিক চিন্তা মাথায় আনছেন? অতীত অভিজ্ঞতা কিন্তু ভালো নয়। তাছাড়া বড় কথা হচ্ছে, একটা রাজনৈতিক দল গঠন করে সেটাকে তিলে তিলে গঠন করতে হয়। হুট করে আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন এবং একটা দল গঠন করে ফেলবেন, তারপরে সেই দলকে আবার নির্বাচনে নিয়ে আসবেন, তাহলে তো এমন তো হতে পারে সেই দলকে ক্ষমতায় আনার জন্য তারা এই ধরনের চিন্তা করছেন, এমন ঘটনা হতে পারে। সেই সংখ্যা থেকেই মানুষ দীর্ঘ 17 বছর এই ফ্যাসিবাদী পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে একটি স্বপ্ন দেখেছে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, সত্যিকার অর্থেই গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার, জনগণের ভোটেই জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে। তবে বিএনপিও কখনোই বলছে না যে ইমিডিয়েটলি নির্বাচন দিতে হবে। বিএনপি বলছে যৌক্তিক সময়ে। সেই যৌক্তিক সময়টা বারবার বলার পরেও সরকারের পক্ষ থেকে যখন পরিষ্কার করা হচ্ছে না, এবং তাদের সংস্কারের ব্যাপারে যদিও 6টি বিষয়ে তারা সংস্কার কমিটি করেছেন, কিন্তু এখানেও অনেকগুলা বিষয় অস্পষ্টতা থেকে গেছে।
কাজে এই বিষয়গুলো স্পষ্ট করে সরকারের পক্ষ থেকে আমি বলি এটা যে সরকার যদি স্বচ্ছতা না আনে, স্পষ্টভাবে জবাবদিহি না করে, তাহলে এই ধরনের বিতর্কগুলো এখন সৃষ্টি হবে। আর এই বিতর্কগুলো সৃষ্টির সুযোগ নেবে কিন্তু দেশের রাজনীতির সুযোগ সন্ধানী কিছু মহল। আর সেই বিরোধী শক্তির, গণতন্ত্রকামী শক্তির মধ্যে অনৈক্যের সুযোগ নিয়ে আবার যদি সেই প্রতিবিপ্লব হয়, কিংবা সেই পতিত স্বৈরাচার আবার যদি ক্ষমতায় আসার কোনো চিন্তা করে, কিংবা ক্ষমতায় হয়তো তারা আসতে পারবে না, কিন্তু তারা যদি কোনো ধরনের বিশৃঙ্খলা করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আবারও ব্যাহত হয়, কারণ একটি অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার মোর অর লেস উইক থাকে, তাদের অনেকগুলা বিষয়ে রাজনৈতিক সমর্থন পুষ্ট বা রাজনৈতিক শক্তি না থাকার কারণে তারা অনেক সময় স্ট্রংলি কোনো ডিসিশন মেক করতে পারেন না। যেটা আমরা দেখছি এই সরকারের অনেক দিন থেকে তারা প্রশাসনিক যে বিশেষ করে পুলিশের কার্যক্রমকে এখনো পুরোদমে তারা চালুই করতে পারছেন না। এবং সচিবালয়ে আপনারা দেখেছেন ডিসি নিয়োগের ক্ষেত্রে বা যে কোনো প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রে তার উচ্চপদস্থ বা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে নিয়ে কাকে কোথায় পোস্টিং দেবে, সেখানে সমন্বয়করা এসে একজন উপদেষ্টার সাথে সমন্বয় করছেন কেন? তাদের কি বা নলেজ আছে একটা সচিবালয় কীভাবে চলে, এবং সেই নলেজ থেকে, সেই সচিবালয় থেকে কাকে কাকে ডিসি পদে কাকে কোন জায়গায় নিয়োগ দেওয়া হবে, এই অধিকার সমন্বয়কদের খেয়ে দিয়েছে। খুব স্বাভাবিক এই এতগুলো বিষয় যখন একত্রিত হয়, শঙ্কা থেকেই যায় যে এই সরকারও কি তাহলে ক্ষমতা দীর্ঘায়িত করার নামে সরকারকে একটি পক্ষ এখানে কোনো টুপের মধ্যে ফেলছে, নাকি এই বিরোধী দলের মধ্যে কেউ কেউ মনে করছেন এইভাবে সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করলে আমরা দলীয়ভাবে লাভবান হব, আমাদের লোকজনকে প্রশাসনে নিয়োগ দেব, নাকি পতিত স্বৈরাচার চাচ্ছে এই ধরনের একটা টুপ দিয়ে কোনো শক্তিকে, কারণ যারা ক্ষমতায় যেতে পারবে না হয়তো বা কিছু আসন পেতে পারে, সেই লোভ দিয়ে তাদেরকে যদি টিকিয়ে রাখা হয় তাহলে সমাজকে আরও দুর্বল করে দেওয়া যাবে এবং এক পর্যায়ে সময় সুযোগ বুঝে আমরা আমাদের স্বার্থটা হাসিল করে নেব। অনেক কিছু হতে পারে দর্শক, সেই পতিত স্বৈরাচারও আবার সময় সুযোগ সন্ধান করে কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। কাজে এই বহুমুখী ষড়যন্ত্রে যদি অন্তর্বর্তীকালীন সরকার এটা না বুঝে, তাহলে আমার মনে হয় যে উদ্দেশ্য নিয়ে ছাত্র সমাজ রক্তপাত জীবন দিয়ে এই স্বৈরাচারকে বিদায় করে গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার জন্য একটা পথ সৃষ্টি করছে, সেটা যে কোনো সময় আবার হুচট খেতে পারে। আর সে কারণেই আমরা আশা করব এই সরকার তাদের বিচক্ষণতার পরিচয় দিয়ে একটা যৌক্তিক সময়ের ভিতরে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয়।